পড়ছিলাম রক্তকরবী, কলমে সাবিহাতুল সাবহা, পর্ব সংখ্যা 13। রাশিয়ার বরফ ঢাকা এক নির্জন পাহাড়ি উপত্যকায় দাঁড়িয়ে আছে এক বিশাল রাজপ্রাসাদ, যার নাম ব্ল্যাক স্নো। পুরো বাড়ির বাইরের অংশে ব্যবহার করা হয়েছে ম্যাট কালো মার্বেল আর ধাতব নীল ধাঁচের স্টিল, যা দিনে সূর্যের আলোয় ঝলসে ওঠে আর রাতে চাঁদের আলোয় রহস্যময় ছায়া ফেলে। চারিদিক ঘিরে থাকা 8 মিটার উঁচু দেয়ালে আঁকা রয়েছে রহস্যময় প্রতীক ও কালো ড্রাগনের নকশা। প্রতিটি যেন বলে এখানে মৃত্যু অনুমতি নিয়ে ঢোকে। দ্বার প্রান্তে বিশাল লোহার গেট, যার ওপরে লেখা সাইলেন্স হোল্ডস পাওয়ার। গেটের দুই পাশে দাঁড়িয়ে আছে দুটি বাস্তব আকৃতির পাথরের সিংহ, চোখে লাল আলো জল করে রাতে। প্রতিটি কোণে স্নাইপার, ছাদের উপরে আছে ড্রোন সেন্সর, এবং পুরো বাড়ি নিয়ন্ত্রিত হয় একটি ইনফ্রারেড সিস্টেমে, যেখানে ভুল করে ঢুকলে নিঃশব্দে মিলিয়ে যাবে অস্তিত্ব। এই বাড়ির ভেতর ঘুমিয়ে আছে এক অপরূপ সুন্দরী কিশোরী। ধীরে ধীরে ঘুম ভাঙতেই কিশোরীর রুমের চারপাশে তাকায়। সম্পূর্ণ রুম অপরিচিত। দুই হাতে মাথা চেপে ধরে করবী। জ্যাসের মুখটা ভেসে ওঠে। জ্যাস ওর মুখে রুমাল চেপে ধরেছিল। তারপর করবী বিছানা থেকে নামে। বিছানা এত তুলোর মতো নরম, ভয়ে বুক কাঁপছে ওর। নিজের কাপড়ের দিকে চোখ যেতেই মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে। সাথে সাথে নিজের মুখ চেপে ধরতে দেরি হলেও রুমে একটা মেয়ের প্রবেশ করতে দেরি হলো না। মেয়েটা করবীর সামনে মাথা নিচু করে বলে উঠল, কি হয়েছে ম্যাম, কোনো সমস্যা? করবী ভীতু চোখে মেয়েটার দিকে তাকালো। কি সুন্দর, পুতুলের মতো একটা মেয়ে, সাদা ফ্রক পরা। করবী ভীতু কণ্ঠে বলে উঠল, আপনি কে? মেয়েটা রোবটের মতো করবীর দিকে তাকিয়ে বলে উঠল, আমি আপনার মেইড। করবী আবার বলে উঠল, এটা কোন জায়গা, কোথায় আমি? মেয়েটা চারপাশে একবার চোখ বুলিয়ে বলল, দুঃখিত ম্যাম, আমি বেশি কিছু আপনাকে বলতে পারবো না, তবে আপনি এখন রাশিয়া আছেন, উরাল পর্বতমালায়। মেয়েট চলে যেতেই করবী বিছানায় বসে পড়ে। তুলতুলে নরম বিছানা ভয়ে খামছে ধরে। ওর মনে হচ্ছে সব কিছু স্বপ্ন। ঘুম ভেঙে গেলে ও বাংলাদেশে সেই পুরনো বাড়ির 3 তলায় নিজেকে পাবে। নিজের হাত খামছে ধরে ব্যথায় চোখ মুখ কুচকে কেঁদে উঠল। নিজের বিশাল রুমে বসে পায়ের উপর পা তুলে হেসে উঠল জ্যাস করবীর অবস্থা দেখে। করবীর রুমে সিসি ক্যামেরা 4টাও নিজ হাতে লাগিয়ে এসেছে। করবীর চোখ মুখ লাল হয়ে গেছে নিজের কাপড়ের দিকে তাকিয়ে। হাত পা ছাড়িয়ে আবারও কেঁদে উঠল। ওই শাড়ি পাল্টে শর্ট কাপড় কে পরিয়েছে? জ্যাস, আল্লাহ বলে নিজের চুল টেনে ধরল। দূর থেকে মুচকি হেসে তাকিয়ে রইল করবীর দিকে। বেচারির বর্তমান অবস্থা দেখে জ্যাস বেশ মজা পাচ্ছে। জ্যাস একজনকে কল দিয়ে বলল, খাবার পাঠিয়ে দাও। করবী কান্না বন্ধ করে আশেপাশে তাকালো। ধীর পায়ে উঠে এসে দরজার সামনে দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেল। এই দরজা কিভাবে খোলে? অনেকভাবে চেষ্টা করে লাস্ট সফল হলো। রুম থেকে বের হয়ে চমকে উঠল। ওর রুমের দরজার সামনে 2টো মেয়ে দাঁড়িয়ে আছে। একটা কিছু সময় আগে রুমে আসা মেয়েটা, আর একটা নতুন মুখ। করবী এদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে ভয় পেলেও সামনে এগিয়ে গেল। ওকে এখানে কেন এনেছে জ্যাস? কিসের জন্য? বিক্রি করে দেওয়ার জন্য? কত কত বিপদের প্রশ্ন মাথায় নিয়ে সামনে এগিয়ে যায়। জ্যাসকে খুঁজে বের করতে হবে। এভাবে চুপটি করে ঘরে বসে কান্না করার চেয়ে মুখোমুখি হওয়া বেশি প্রয়োজন। সামনে এগিয়ে আসতেই হিম ঠান্ডা বাতাস যেন শরীরের প্রতিটি রোমকূপে ঢুকে পড়ে। মেঝেতে কালো ও সোনালি মার্বেলের জ্যামিতিক নকশা। দেয়ালে রাশিয়ান শিল্পের আঁকা ভয়ঙ্কর সব চিত্র, যেখানে আগুন, মৃত্যু, ক্ষমতা আর নীরবতার থিম। করবী ঘুরে ঘুরে চারপাশে দেখে মাথা ঘুরে উঠেছে। প্রসাদের মাঝখানে বিশাল হলরুমের মাঝে নিজেকে এক ক্ষুদ্র কিছু মনে হচ্ছে। চারপাশে শুধু কিছু মেট ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। উপর দিকে তাকিয়ে অবাক হলো। ছাদ ঝুলে আছে রক্তরঙা কাচের চান্দেলিয়ার, নিচে একটি সিংহাসন, যা বিশুদ্ধ ইনক্স পাথরে তৈরি। তার উপরে প্রতিদিন বসে এই মাফিয়া সম্রাট, কালো সিল্কের পোশাক পরে, চোখে সোনালি রিমের সানগ্লাস। চোখ মুখ শক্ত হয়ে উঠল করবীর। এই লোকের জন্য এই কিশোরী মেয়েটার কি কি সহ্য করতে হয়েছে সে কি বুঝতে পারে? মা, বাবা, বোন, একদিনের পরিচয় সেই মিষ্টি মেয়েটা, তারপর নিজের সাথে হয়ে আসা ক্ষুদ্র যন্ত্রণা আজ বিশাল মরুভূমি তৈরি করেছে। করবী ছুটে গিয়ে জ্যাসের কলার চেপে ধরে। একটা মেয়েট ভয়ে চুপসে যায়। মনে হচ্ছে ভয়ে ওদের রুহ কেঁপে উঠেছে। এই পিচ্চি মেয়েটার এত সাহস কি করে হয়?
কে এই মেয়ে? জ্যাসের ব্যক্তিগত সার্ভেন্টরাও ভয় মিশ্রিত অনুগত্যে বাধা। প্রতিটি সার্ভেন্ট কালো ইউনিফর্ম পরে, মুখে এক ধরনের অদৃশ্য আতঙ্কের রেখা ফুটিয়ে তাকিয়ে আছে। জ্যাসের ওদের দিকে তাকাতেই ভয়ে একটা সার্ভেন্ট হলরুম ছেড়ে দিল, যেন তারা প্রাণ নিয়ে পালালো। জ্যাসের মুখের থেকে বেশি হাত চলে, এটা সবাই জানে। করবি সেই দিকে খেয়াল নেই। জ্যাসের কলার চেপে চোখে চোখ রেখে বলে উঠল, আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? আমাকে কি মনে হয় তোর? আমি কি ক্ষতি করেছি তোর? এক এক করে সব নিলি, আর কি নিবি? আমি তোকে খুন করে ফেলবো। জ্যাস করবির এত রাগ দেখে মুচকি হেসে ওর হাতে হাত রেখে এক ঝটকায় নিজের কোলে বসিয়ে ওর কাঁধে মুখ ডুবিয়ে বলে উঠল, আগে তো আমার থেকে ছুটে দেখাও। করবি ছটফট শুরু করে। জ্যাস আরও গভীরভাবে ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। ভয়ে থরথর করে কেঁপে ওঠে করবি। ছটফট করার শক্তিটুকুও হারিয়ে বসে কিশোরী মেয়েটি। বয়স কত? 16। এটা অবশ্য ভালো লাগার বয়স। এই যে পুরুষটা তার স্বামী, সুদর্শন পুরুষ, যতই খারাপ হোক কিশোরী মন যেন কেঁপে ওঠে তার সঙ্গ পেলেই। ভুলে বসে সকল পাপের কথা। করবি হাত শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে নিতেই জ্যাস বাঁকা হেসে ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। হঠাৎ যেন নিজেকে পাহাড় থেকে পড়ে যাওয়ার মতো বুক কেঁপে উঠল। লজ্জা চোখ মুখ লাল হয়ে গেল। নিজের এমন নির্লজ্জতায় নিজেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নারী মনে হলো। জ্যাস উঠে দাঁড়িয়ে নিজের কলার ঠিক করে বাঁকা হেসে করবির দিকে ঝুঁকে বলে উঠল, নির্বোধ বোকা মেয়ে, আগে তো নিজের অনুভূতিগুলোকে নিজের কন্ট্রোলে করার চেষ্টা করো, তারপর না হয় আমাকে খুন করতে এসো। জ্যাসের তাচ্ছিল্য ভরা কণ্ঠ যেন করবির শান্ত দৃষ্টিকে ধরতে পারল না। জ্যাস পেছন ফেরার সাথে সাথে করবি পাশেই টেবিলের ফলের ঝুড়িতে রাখা ছুরিটা হাতে নিয়ে পেছন থেকে বলে উঠল, তোর মতো শয়তানের প্রতি অনুভূতি জন্মানোর আগে আমার মৃত্যু হোক। জ্যাস পেছন ফেরার সাথে সাথেই করবি ওর বুকে ছুরি বসিয়ে দিল। একবার নয়, পরপর কয়েকবার বসিয়ে দিল। জ্যাস অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল হিংস্র করবির মুখের দিকে। সেজন্য ইচ্ছে করেই করবিকে আটকাচ্ছে না। নিজের সমস্ত রাগ দিয়ে ছুরি জ্যাসের বুকে বসিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমাকে নিজের অন্ধকার রাজ্যে এনে নিজের মৃত্যু ডেকে আনলি। উপরে গিয়ে আমার মা বাবার কাছে বলিস তাদের মেয়ের হাতেই তোর মতো শয়তান বিনাশ হয়েছে। এক এক করে সবগুলোকে শেষ করব। তোর বাপ ভাইকেও ছাড় দেব না। ধাক্কা দিয়ে বিশাল রাজকীয় সিংহাসনে জ্যাসকে ফেলে আশেপাশে তাকিয়ে বলল, অপেক্ষা কর মৃত্যুর জন্য। আজ তোর এই বিশাল অন্ধকার রাজ্যে তোর মৃত্যু সাধারণ এক মেয়ের হাতে হয়েছে, তোর বিয়ে করা বউয়ের হাতে হয়েছে। কি বললি? তোর মতো মানুষরূপী পশুর জন্য আমার অনুভূতি আসবে? পৃথিবী ধ্বংস হয়ে গেলেও না। করবি আশেপাশে তাকিয়ে একটা বন্ধ দরজা দেখতে পায়। একবার রক্তাক্ত জ্যাসের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায়। জ্যাসের শরীর রক্তাক্ত হলেও ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে করবির দিকে তাকিয়ে আছে। করবি বিরক্ত হয়, ভুরু কুঁচকে তাকিয়ে বলে, কাউকে ডাকছে না কেন? তবে পেছন ফিরে তাকায় না, দ্রুত যায় সেই দরজার দিকে। ওকে পালাতে হবে এখান থেকে। কেউ দেখে ফেললে ও আটকে পড়বে। তারপর মা বাবার মতো মৃত্যু। মা বাবাকে কেন মেরেছে ওরা? কি সেই অতীত? করবি খুঁজে বের করতেই হবে। বড় দুই বোনের সাথে দেখা করতে হবে। এভাবে মৃত্যু ও চায় না। করবি সেই দরজায় গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই মাথা ঘুরে ওঠে। সে কোন দিকে যাবে? আসল দরজা কোনটা? একটি গোপন দরজা দিয়ে ঢুকে লাইব্রেরি দেখতে পায়। সেখানে শুধু নিষিদ্ধ বই, গোপন নথি আর মাফিয়া ইতিহাসের দলিল রাখা। করবি ঘুরে লাইব্রেরির গভীরে আসতেই দেখতে পায় একটা অন্ধকার কক্ষ, যেখানে পা বাড়াতে গিয়েও ফিরে আবার দরজার দিকে দৌড়ে যায়। কি আছে এই কক্ষে জানা নেই, তবে আবারও ফিরে তাকায় করবি কক্ষটির দিকে। একজন মেইডের চিৎকারে ছুটে আসে সবাই। হলরুম জুড়ে জ্যাসকে এমন অবস্থায় জ্ঞান হারা দেখে থমকে যায় সবাই। রাশিয়ার মাফিয়া, কেজিবির প্রাক্তন এজেন্ট থেকে শুরু করে কুখ্যাত ব্যবসায়ীরাও তার নাম শুনলে একবার থেমে শ্বাস ফেলে। সেই মাফিয়ার এই অবস্থা করেছে একটা মেয়ে, ভাবতেই ভয়ে হিম ধরে যায় শরীরে। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে সবাই। কিছু সময় আগে জ্যাসের অপারেশন শেষ হলো। বুকের গভীরে আঘাত কেটেছে, আপাতত কিছুই বলা যাচ্ছে না। 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। হামজার রাগে একজন মেয়েদের দিকে তেড়ে গিয়ে বলে, তোরা কই ছিলি তখন? আজ যদি জ্যাসের কিছু হয় খোদার কসম একটাকেও জ্যান্ত ছাড়ব না।
ভয়ে মেয়েটগুলো থরথর করে কাঁপছে। জ্যাস তো নিজেই ওদের বের হয়ে যেতে বলেছিল। হামজা কল দিয়ে কাকে যেন বলে উঠল, 24 ঘন্টার মধ্যে ওই মেয়েকে আমার সামনে চাই। জ্যাসের জ্ঞান ফেরার আগেই আমি ওই মেয়েকে এর থেকেও ভয়ঙ্কর মৃত্যু উপহার দেব। সব জায়গায় খোঁজা হলেও কোথাও পাওয়া যায় না করবীকে। এত এত গার্ড ফাঁকি দিয়েও কোথায় গেল, কিভাবে গেল? বলতে হবে মাফিয়ার বউ, মাফিয়ার থেকেও ওপরে। সিসিটিভি ফুটেজ চেক করে অবাক হয়ে তাকিয়ে রইল হামজা। আরও লোক লাগালো ওকে খুঁজতে। বেশি দূর যেতে পারবে না এই বরফে ঢাকা পাহাড় পেরিয়ে। 24 ঘন্টার আগেই জ্ঞান ফিরে জ্যাসের। হামজা প্রথম যায় জ্যাসের সাথে দেখা করতে। জ্যাস হামজাকে দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি ঘুমাবো বলেছি ডক্টরকে। শালার ডক্টরগুলো আজ আমাকে পাত্তা দিচ্ছে না। শুধু একবার সুস্থ হই সবগুলো সাহস ছুটাবো। হামজা রাগে চোখে জ্যাসের দিকে তাকিয়ে টুল টেনে বসে বলল, এই আমি কাকে দেখছি? জ্যাস শিকদার। মাফিয়া জ্যাস শিকদার মৃত্যুর সাথে লড়াই করছে। জ্যাস বাঁকা হেসে চোখ সরিয়ে নিতে হামজা বলে উঠল, মাফিয়ার বউ ভাবি তো দেখি মাফিয়ার চাইতেও বড় মাফিয়া। বস, আমি ভাবছি আপনার মাফিয়া বউকে পেলে ঠিক কিভাবে শাস্তি দেব, মৃত্যু দেব। বাঁকা হাসি সাথে সাথে মুছে যায় জ্যাসের ঠোঁটের কোণ থেকে। সে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, একবার বলেছিস, দ্বিতীয়বার বলিস না। আমি ভুলেই যাব তুই কে। হামজা অবাক হয়ে বলল, ওই মেয়ে পালিয়েছে, তোকে মেরে ফেলতে চেয়েছে। জ্যাস গা ছাড়া ভাব নিয়ে বলল, বাদ দে, তোকে যে কাজে পাঠিয়েছি হয়েছে, তুই এখানে এসেছিস কেন? হামজা রাগী চোখে তাকিয়ে বলল, তোর এখন একা থাকা প্রয়োজন, রেস্ট নে। হামজা বেরিয়ে যেতে নিলে জ্যাস পেছন থেকে বলে উঠল, ওকে খোঁজার চেষ্টা করবি না। এটা ওর প্রথম পরীক্ষা। পাশ হতে পারলে মুক্তি, আর না হয় মৃত্যু। এই পথ নিজেই খুঁজে নিয়েছে। আমি বলেছি, মুক্তি খুঁজে নিতে পারলে অভিনন্দন, আর না পারলে আজীবন আমার দাসী। ও মুক্তি খুঁজে নিয়েছে। বুঝতে হবে, মাফিয়া জ্যাস শিকদারের বউ কারো দাসী হবে না, সেটা তার স্বামীর হোক না কেন, সেটা তার স্বামীই হোক না কেন। হামজা ভ্রু কুঁচকে বলল, মেয়েটা একটা গ্রামের মেয়ে, এত বড় একটা দেশে ও তো 1 ঘন্টাও টিকবে না। জ্যাস চোখ বন্ধ করে নেয়। ওর কথা বলতে ইচ্ছে করছে না, বুকে ব্যথা হচ্ছে। এত ডেঞ্জারাস মেয়েকে ওই মহিলা কিভাবে বলল? আমার মেয়ে বোকা, মশা মারতেও হাত কাঁপে, ওর মায়া হয়, অথচ এই মেয়ে আজ মানুষ খুন করে নিল। জ্যাস ঠোঁট ছাড়িয়ে হেসে বলে, মুক্তি মোবারক।